বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই যে যেখানে অবস্থান করছো ভালো আছো। তোমাদের আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমাদের আজকের ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বরাবরের মতোই আমরা আজকে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসগুলোতে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার প্রায় 24টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। আজকে আমরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় 5টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সংযুক্ত তহবিল কি, যেটি বোর্ড কোয়েশ্চেনে 2014, 16 এবং 18 সালে এসেছে। দ্বিতীয় যে প্রশ্নটা আমরা পড়বো সেটি হচ্ছে উন্নয়ন বাজেট বলতে কি বুঝো। এই প্রশ্নটা 2014 এবং 2018 সালে এসেছে। এরপরে হচ্ছে সংসদীয় কমিটি ব্যবস্থা কি, এ বিষয়ে আমরা আজকের লেকচারের মাধ্যমে জানতে পারবো, যেটি 2013 সালে এসেছে। এরপরে আমরা জানতে পারবো যে জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজ কি কি, একটা জাতীয় সংসদ কি কি নির্বাচনমূলক কাজ পরিচালনা করে সে বিষয়ে আমরা জানতে পারবো। এই প্রশ্নটা 2013 এবং 2018 সালে এসেছে। এবং সর্বোপরি আমরা জানতে পারবো যে সরকারি হিসাব কমিটির কাজ কি। এই প্রশ্নটা, অর্থাৎ সরকারি যে হিসাব কমিটি আছে এই হিসাব কমিটির কাজগুলো কি কি সে বিষয়ে আমরা জানতে পারবো। এই প্রশ্নটা 2013 সালে এসেছে। এই 5টা প্রশ্নের উপর আমরা আজকে আলোচনা করব এবং প্রশ্নের শেষে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের লেকচারের যে 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন নিয়ে আমরা মোটামুটি কম বেশ সবাই পরিচিত। সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা পাই সেটি হচ্ছে যে সংযুক্ত তহবিল। এই সংযুক্ত তহবিলটা কি সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা গত ইয়ারগুলোতে আমরা জানি যে বাংলাদেশ সরকারের যে অর্থ আছে, এই বাংলাদেশ সরকারের অর্থসমূহকে দুইটা তহবিলের মাধ্যমে জমা করা হয়ে থাকে। একটা হচ্ছে সংযুক্ত তহবিল আর একটা হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। অর্থাৎ সরকারের যত ধরনের রাজস্ব থেকে শুরু করে যত ধরনের আয় হয়, এই আয়কৃত সরকারের আয়কৃত তহবিলের অর্থগুলো দুইটা তহবিলে বিভক্ত করে রাখা হয়, অর্থাৎ জমা রাখা হয়। একটা তহবিল হচ্ছে সংযুক্ত তহবিল আর একটা হচ্ছে যে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। মূলত এই দুইটি তহবিলের মাধ্যমে সরকারের যাবতীয় তথ্য, যাবতীয় আয়গুলো সংরক্ষিত করা হয় এবং রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি যদি প্রয়োজন মনে করেন যে সংযুক্ত তহবিল থেকে অর্থ ব্যয় করা বা খরচ করা প্রয়োজন, তাহলে তিনি অধ্যাদেশের মাধ্যমে বা আদেশ প্রদানের মাধ্যমে কি করতে পারবেন, অর্থগুলো খরচ করার অনুমতি প্রদান করতে পারবেন। তো আমরা যদি স্ক্রিনে যদি একটু দেখতে পাই যে আমরা কিভাবে লিখবো যদি সংযুক্ত তহবিল কি আসে। আমরা প্রাসঙ্গিকতায় লিখবো যে বাংলাদেশ সরকারের অর্থ জমা রাখার দুটি অন্যতম তহবিলের মধ্যে একটি হলো সংযুক্ত তহবিল, অপরটি হচ্ছে সংযুক্ত তহবিলের রাষ্ট্রের বিভিন্ন আয় জমা রাখে এবং রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে সংযুক্ত তহবিল থেকে অর্থ ব্যয় বা খরচ নির্বাহ করতে পারে। তাহলে প্রাসঙ্গিকতায় আমরা এই লেখাগুলো দিব। এরপরে হেডিং দিব সংযুক্ত তহবিল কি। এই সংযুক্ত তহবিলে আমরা লিখতে পারি যে বাংলাদেশ সরকার তথা রাষ্ট্রের সকল অর্থ সংযুক্ত তহবিল এবং প্রজাতন্ত্র সরকারি হিসাবে জমা রাখা হয়। আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশ সরকারের যত ধরনের আয় আছে সবগুলো আয়ের অর্থ দুইটা তহবিলে সংরক্ষণ করা হয়। একটা হচ্ছে সংযুক্ত তহবিল আর একটা হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এই দুইটি তহবিলে অর্থ জমা রাখা হয়। এরপরে বাংলাদেশ সংবিধান অনুযায়ী মূলত 3 ধরনের অর্থ সংযুক্ত তহবিলে জমা করা হয়। অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করা হয়েছে ওই সংবিধানের মতে 3 ধরনের অর্থ, অর্থাৎ সরকারের 3 ধরনের অর্থ এই সংযুক্ত তহবিলে জমা করে রাখা হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সরকার কর্তৃক প্রাপ্ত সকল ধরনের রাজস্ব, অর্থাৎ সরকার যত ধরনের রাজস্ব আয় সংগ্রহ করে সকল রাজস্ব আয় সংযুক্ত তহবিলের অন্তর্ভুক্ত হতে পারে। আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে তোমাদের একটা প্রশ্নের মধ্যে তোমাকে কি নোট বাছাই করতে হবে, যে কোন বিষয়গুলো তোমার মাথার মধ্যে রাখতে হবে। মনে করো এই সংযুক্ত তহবিলে তোমাকে মাথায় রাখতে হবে, কি নোট হিসেবে রাখতে হবে যে সংযুক্ত তহবিল, অর্থাৎ সরকারের দুটি তহবিল আছে, একটি হচ্ছে সংযুক্ত তহবিল আর একটা হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এটা হচ্ছে যে 1 নাম্বার কি নোট, কি পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে এই সংযুক্ত তহবিলে কোন সকল আয় অন্তর্ভুক্ত থাকে। তাহলে 2 নাম্বার কি নোট হচ্ছে যে কি পয়েন্ট হচ্ছে যে তোমার কি কি অর্থগুলো সংযুক্ত তহবিলে অন্তর্ভুক্ত থাকে। তাহলে আমরা এখানে স্ক্রিনে পেলাম যে সরকারের সকল ধরনের
যে রাজস্ব আছে ওই রাজস্বগুলো সংযুক্ত তহবিলের কি হবে, জমা হবে। 2 নাম্বার হচ্ছে সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ, অর্থাৎ সরকার বিভিন্ন দেশ থেকে চুক্তির মাধ্যমে কিংবা নিঃশর্ত চুক্তিতে যে সকল ঋণ গ্রহণ করে থাকেন বাহ্যিক আন্তর্জাতিক বাজার থেকে, সে সকল অর্থগুলো সংযুক্ত তহবিলে কি থাকবে, জমা থাকবে। এবং সর্বোপরি ঋণ পরিশোধ থেকে সরকার কর্তৃক প্রাপ্ত অর্থ, হ্যাঁ, প্রাপ্ত অর্থগুলো সংযুক্ত তহবিলে অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে বলা হচ্ছে ঋণ পরিশোধ থেকে সরকার কর্তৃক প্রাপ্ত অর্থ, অর্থাৎ বলা হচ্ছে যে সরকার থেকে সরকার বিভিন্ন খাত থেকে যে ঋণ গ্রহণ করে থাকে, ওই ঋণ গ্রহণ করার পরে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে যখন ঋণের লাস্ট পর্যায়ে এসে কিছু ঋণ যে মওকুফ করে, ওই মওকুফকৃত অর্থ সংযুক্ত তহবিলে কি হবে, অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মনে করো আমি হচ্ছে একটা আন্তর্জাতিক বিশ্ব, তোমরা হচ্ছে যে সরকার, তাহলে তোমরা যদি আমার কাছ থেকে কি নিলা, ঋণ নিলা কত কোটি টাকা, মনে করো 100 কোটি টাকা, এটা পরিশোধ করতে করতে দেখা গেল 60 কোটি কিংবা 70 কোটি টাকা তোমরা পরিশোধ করে ফেলেছো। এই বাকি 30 কোটি টাকা আমি যদি মনে করি যে তোমাদেরকে মওকুফ করে দিব, তাহলে এই মওকুফকৃত অর্থ, যেই অর্থগুলো থাকবে ওগুলাই কি করবে, সংযুক্ত তহবিলের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ ঋণ পরিশোধ থেকে যে অর্থগুলো পাবে সেই অর্থগুলো সংযুক্ত তহবিলে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে সংযুক্ত তহবিলের মধ্যে 3 ধরনের কি থাকে, অর্থ জমা থাকে। তাহলে আমরা এভাবে করে প্রশ্নের মধ্যে উল্লেখ করব। তাহলে আমাদের এখানে একটা কি নোট হচ্ছে যে সরকারি প্রাপ্ত অর্থ 2টা তহবিলের মধ্যে জমা থাকে, একটা হচ্ছে সংযুক্ত তহবিল আর একটা হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। একটা কিনোট। দ্বিতীয় কিনোট হচ্ছে সংযুক্ত তহবিলে কি কি অর্থ জমা হয়। 1 নাম্বার হচ্ছে সকল ধরনের রাজস্ব, সরকার কর্তৃক প্রাপ্ত সকল ধরনের রাজস্ব জমা হয়। সরকার কর্তৃক সংগৃহীত সকল ধরনের ঋণ সংযুক্ত তহবিলে জমা হয় এবং ঋণ পরিশোধ থেকে সরকার কর্তৃক যে প্রাপ্ত অর্থ, ওই অর্থ কি করে, সংযুক্ত তহবিলে জমা হয়। এরপরে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এই 3 ধরনের অর্থ ব্যতীত অন্য সকল ধরনের অর্থ যা সরকার প্রাপ্ত হয় তা প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হয়। অর্থাৎ বলা হচ্ছে যে সকল ধরনের রাজস্ব আয়, সরকার কর্তৃক গৃহীত ঋণ এবং ঋণ পরিশোধের পর যে অর্থগুলো মওকুফ পায়, ওই 3টা অর্থ ছাড়া বাকি সকল ধরনের সরকারি যে আয় হয়, ওই আয়গুলো কোথায় জমা হবে, প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হবে। অর্থাৎ যে আমরা এখানে যে পড়েছিলাম যে সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং ঋণ পরিশোধ থেকে সরকার কর্তৃক প্রাপ্ত অর্থ, এই 3টি বিষয় ছাড়া বাকি সকল ধরনের সরকার যে বিভিন্ন খাত থেকে সরকার যে আয় করে, এই আয়ের টাকাগুলো জমা হবে কোথায়, প্রজাতন্ত্রের সরকারি হিসাবে। তারপরে বলা হচ্ছে সংযুক্ত তহবিল হতে সরকার যে অর্থ ব্যয় করে তাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ সংযুক্ত তহবিলে যে অর্থ জমা থাকে, এই অর্থকে ব্যয় করার ক্ষেত্রে ব্যয়টাকেও 2 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এতক্ষণ আমরা আয় করেছি, এই টাকাগুলো 2 ভাবে বিভক্ত হয়ে ব্যয় হয়। কিরকম? 1 নাম্বার হচ্ছে যেসব ব্যয়ের উপর সংসদের ভোট গ্রহণ করা হয় না বা অনুমোদন প্রয়োজন হয় না, এই ব্যয়কে সংযুক্ত তহবিলের উপর দায়মুক্ত ব্যয় বলে। অর্থাৎ সংযুক্ত তহবিলে যে টাকা জমা হয়, এই টাকার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যে যদি সংসদের অনুমোদন ছাড়া সংযুক্ত তহবিলের অর্থ ব্যয় করার ক্ষমতা লাভ করে, তাহলে এই ব্যয়কে বলা হচ্ছে কি, দায়মুক্ত ব্যয়। অর্থাৎ সংসদের অনুমোদন ছাড়া যখন কোনো অর্থ ব্যয় করতে পারে সংযুক্ত তহবিলের, সেটাকে হচ্ছে দায়মুক্ত ব্যয়। 2 নাম্বার হচ্ছে যে ব্যয় অনুমোদন সাপেক্ষে বা যাদের উপর ভোট গ্রহণ করা হয় তা অনুমোদন সাপেক্ষ ব্যয়। অর্থাৎ ব্যয়কে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে দায়মুক্ত ব্যয় আর একটা হচ্ছে অনুমোদন সাপেক্ষ ব্যয়। তাহলে দায়মুক্ত ব্যয় কি, যে সংযুক্ত তহবিলের অর্থ ব্যয় করার ক্ষেত্রে যদি সংসদের অনুমোদনের প্রয়োজন হয়, ভোট গ্রহণ করার প্রয়োজন না হয়, অনুমোদনের প্রয়োজন না হয়, তাকে বলা হচ্ছে দায়মুক্ত ব্যয়। আর যদি সংযুক্ত তহবিলের অর্থ ব্যয় করার জন্য যদি সংসদের কিংবা কোনো ভোটের প্রয়োজন হয়, অনুমোদনের প্রয়োজন হয়, তাকে বলা হচ্ছে অনুমোদন সাপেক্ষ ব্যয়। এতটুকু দিয়ে আমরা সমাপ্তিতে টানবো যে পরিশেষে বলা যায় যে সংযুক্ত তহবিল রাষ্ট্রের রক্ষণাবেক্ষণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ তহবিল। রাষ্ট্রপতি এই তহবিল থেকে অর্থ ব্যয়ের জন্য অনুমোদন দান করেন। এটা তিনি আদেশ ছাড়াও করতে পারেন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমেও
করতে পারেন। অর্থাৎ সংযুক্ত তহবিলে যে অর্থ জমা থাকে এই অর্থ তিনি রাষ্ট্রের রক্ষণাবেক্ষণের জন্য রাষ্ট্রপতি কি করতে পারেন, যে আদেশ প্রদান করতে পারেন। তারপরে আবার অধ্যাদেশ জারির মাধ্যমেও তিনি কি করতে পারেন, রক্ষণাবেক্ষণের জন্য সংযুক্ত তহবিলের টাকা ব্যয় করার জন্য তিনি কি করতে পারেন, আদেশ প্রদান করতে পারেন। তাহলে সংযুক্ত তহবিল কি যদি আসে, তাহলে আমরা এভাবে করে প্রশ্নটা শেষ করব। 2 নম্বর প্রশ্নে আমরা আসি যে উন্নয়ন বাজেট বলতে কি বুঝো। এই বিষয়েও আমাদের পূর্বের ইয়ারগুলোতে আমাদের ধারণা ছিল। এখন একটু করে আমরা জেনে নিব যে উন্নয়ন বাজেট কি। তো আমরা জানি যে বাজেট কি, যে বাজেট হচ্ছে যে কি প্রতি বছর জুন জুলাইয়ের মধ্যে একটি রাষ্ট্রের আয় ব্যয় এর যে হিসাব সংসদের উত্থাপনের মাধ্যমে অনুমোদন সাপেক্ষে যে অনুমোদন করা হয় তাকে মূলত কি বলা হচ্ছে, বাজেট বলা হচ্ছে। অর্থাৎ বাজেট হলো কোনো দেশের আয় ব্যয় এর হিসাবপত্র কে মূলত এখানে বাজেট বলা হচ্ছে। তো আমরা জানি যে বাজেট কত প্রকার। আমরা জানি পড়েছিলাম যে বাজেট মূলত 5 প্রকার। যদিও বা বলা হচ্ছে আইবিআই এর হিসাবের ভিত্তিতে বাজেটকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উন্নয়ন বাজেট আর একটা হচ্ছে রাজস্ব বাজেট। অর্থাৎ উন্নয়ন বাজেট বলতে মূলধনী বাজেটকে বোঝানো হচ্ছে, আর একটা হচ্ছে রাজস্ব বাজেট। তাইলে আমরা এমসিকিউ একটা পেয়ে গেলাম যে আইবিআই এর ভিত্তিতে বাজেটকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়। আনসার হচ্ছে 2 ভাগে, একটা হচ্ছে যে কি উন্নয়ন বাজেট আর একটা হচ্ছে রাজস্ব বাজেট। তারপরে বলা হচ্ছে যে মূলত বিভিন্ন প্রকারের উপর ভিত্তি করে বাজেটকে 5টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুষম বাজেট, আর একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, আর একটা হচ্ছে ঘাটতি বাজেট, এবং আরেকটা হচ্ছে রাজস্ব বাজেট, এবং সর্বশেষ হচ্ছে মূলধনী বাজেট। তো সুষম বাজেট কাকে বলে? বলা হচ্ছে যে কি, যে এই সুষম বাজেট হলো এমন এক বাজেট যেখানে রাজস্ব খাতে আয় ব্যয় পরস্পর সমান হয়। অর্থাৎ যে রাষ্ট্রের বাজেটের পরিমাণ বাজেটে আয় এবং ব্যয় সমান হবে তাকে কি বলা হবে, সুষম বাজেট বলা হবে। উদ্বৃত্ত বাজেট কি, যে বাজেটে ব্যয় অপেক্ষায় আয় অধিক হয়। অর্থাৎ আমার ব্যয়ের চেয়ে যদি আয় বেশি হয় তাকে বলা হচ্ছে যে উদ্বৃত্ত বাজেট। ঘাটতি বাজেট কি, যে বাজেটের মধ্যে যদি দেখা যায় যে কি, যে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ যদি বেশি হয় অর্থাৎ ঘাটতি থাকে, তাহলে তাকে ঘাটতি বাজেট বলা হয়। এখানে আরেকটা বিষয় উল্লেখনীয়, যে কোনো উন্নয়নশীল দেশের জন্য মূলত ঘাটতি বাজেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা দেখি যে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশে আমরা দেখি যে যখন বাজেট প্রণয়ন করা হয় আমাদের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণটা সবসময় কি ঘাটতি বাজেট দেখানো হয়, যে আমাদের ব্যয়টা সবসময় কি দেখানো হয়, বেশি দেখানো হয়। এটা হচ্ছে যে উন্নয়নশীল দেশের জন্য একটি অন্যতম একটা আদর্শ। অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো উন্নয়ন করতে হলে তাদেরকে অবশ্যই ঘাটতি বাজেট দিতে হবে, না হলে বিভিন্ন ধরনের সমস্যা তারা সম্মুখীন হবে। এই বিষয়ে আমরা নেক্সট টাইমে আলোচনা করব। তাহলে ঘাটতি বাজেট কি, যে বাজেটে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে তাকে ঘাটতি বাজেট বলে। রাজস্ব বাজেট কি, যে বাজেটে সরকারের দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে রাজস্ব বাজেট বলা হয়। অর্থাৎ রাষ্ট্রের যে একটা দৈনন্দিন খরচ আছে, আয় আছে, ব্যয় আছে, এই হিসাবগুলা যখন যে বাজেটে দেখা হয় তাকে বলা হচ্ছে রাজস্ব বাজেট। সর্বশেষ হচ্ছে মূলধনী বাজেট বা উন্নয়ন বাজেট। মূলধনী বাজেট কি, যে বাজেটে উন্নয়নমূলক কাজের জন্য আয় ব্যয়ের হিসাব তোলা হয়। অর্থাৎ রাষ্ট্রের উন্নয়নকে কেন্দ্র করে যে বাজেট প্রণয়ন করা হয়, উন্নয়নকে কেন্দ্র করে যে আয় ব্যয়ের হিসাব সংসদে পেশ করা হয় তাকেই বলা হচ্ছে মূলধনী বা উন্নয়ন বাজেট বলা হয়ে থাকে। আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে কি, যে উন্নয়ন বাজেট কি বা উন্নয়ন বাজেট বলতে কি বুঝো। তাহলে আমরা বলেছিলাম যে আয় ব্যয়ের উপর ভিত্তি করে বাজেটকে 2 ভাগে ভাগ করা যায়, উন্নয়ন বাজেট বা মূলধনী বাজেট, আর একটা হচ্ছে রাজস্ব বাজেট। তো উন্নয়ন বাজেট কি, আমরা এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে একটু করে যদি আমরা বলতে পারি যে রাজস্ব বাজেট কিংবা উন্নয়ন বাজেট কি, সে বিষয়ে আমরা আলোচনা করব। তো রাজস্ব বাজেট কি, যে বাজেটে সরকারের আয় ব্যয় হিসাব লিপিবদ্ধ থাকে তাকে রাজস্ব বাজেট বলা হয়। অর্থাৎ সরকারের যে চলতি আয় ব্যয় আছে তাকেই মূলত রাজস্ব বাজেট বলে অবহিত করা হয়ে থাকে। এখন আমরা ধরবো যে উন্নয়ন বাজেট কি, যদি আসে আমরা কিভাবে লিখব। তো আমরা তো জেনে গেছি অলরেডি যে উন্নয়ন বাজেট কি, যে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে আয় ব্যয়ের হিসাব প্রদর্শন করা হয় তাই হচ্ছে যে উন্নয়ন বাজেট। কিন্তু আমরা কিভাবে প্রশ্নের মধ্যে আনসারের মধ্যে পরীক্ষার হলে লিখবো। প্রথমে প্রাসঙ্গিকতায় আমরা লিখবো যে ফরাসি শব্দ ওয়েজ থেকে, অর্থাৎ বাজেটের শব্দ হচ্ছে যে বাজেট ইংরেজি শব্দ, এটি ফরাসি শব্দ ওয়েজ থেকে ইংরেজি বাজেট শব্দটির উৎপত্তি। ওয়েজ শব্দ হচ্ছে ব্যাগ বা থলি, অর্থাৎ বাজেটের আধুনিকত ওয়েজ থেকে প্রাপ্ত। অর্থ দপ্তরের মন্ত্রী অর্থাৎ যিনি অর্থমন্ত্রী তিনি বিবৃতি দানের উদ্দেশ্যে
সংসদের মধ্যে একটা অনেক আগে সুপ্রাচীন কালে অর্থাৎ একটা থলেতে করে বিভিন্ন হিসাব নিকাশের কাগজপত্র তিনি নিয়ে আসতেন। আর এই হিসাব নিকাশের কাগজপত্র যে বহন করতেন একটা থলেতে করে, সেটাকে উপর ভিত্তি করেই মূলত সরকারি আয় ব্যয়ের হিসাবকেই বাজেট বলা শুরু হয়ে থাকে। তারপরে আমরা লিখবো যে উন্নয়ন বাজেট কি। প্রথমত লিখবো যে আয় ব্যয়ের হিসাবের ভিত্তিতে বাজেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে উন্নয়ন বাজেট আর একটি হচ্ছে রাজস্ব বাজেট। এরপরে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য যে বাজেট তৈরি করা হয় তাকে উন্নয়ন বাজেট বা মূলধন বাজেট বলে। এরপরে অন্য কথায় যে বাজেটে সরকারের উন্নয়নমূলক কাজের আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে উন্নয়ন বা মূলধন বাজেট বলা হয়ে থাকে। এরপর আমরা লিখবো যে রাষ্ট্রের অর্থনীতিতে গতি সঞ্চার করা, প্রত্যক্ষ আয়ের খাত সৃষ্টি, পরোক্ষ আয়ের ক্ষেত্রে প্রস্তুতির লক্ষ্যে সেবা খাতের উন্নয়ন, শক্তি উন্নয়ন, শিল্প উন্নয়ন, কৃষি উন্নয়ন অর্থাৎ যে বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ মূলধন সৃষ্টির পথ সুগম হবে তার জন্য হিসাব নিকাশ বা বিনিয়োগ বরাদ্দকে উন্নয়ন বাজেট বলে অবহিত করা হয়। সুতরাং সাধারণত এই বাজেট 1 বছর সময়ের জন্য করা হয়ে থাকে। পরিশেষে আমরা বলা যায় যে কি দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নমূলক কাজের জন্য যে বাজেট পাস হয় তা হলো উন্নয়ন বাজেট। তাহলে উন্নয়ন বাজেট কি যদি আসে তাহলে আমরা এভাবে লিখে সমাপ্ত করব। এরপরে আমরা 3 নাম্বার যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব যে সংসদীয় কমিটি ব্যবস্থা কি বা সংসদীয় কমিটি ব্যবস্থা বলতে কি বুঝো, এই বিষয়ে আমরা এখন জানতে পারবো। তো আমি এতগুলা প্রশ্ন একসাথে নিয়েছি। প্রশ্নগুলা খুব সহজ এবং অত্যন্ত ছোট ছোট প্রশ্ন, পার্ট বির প্রশ্ন। সে কারণে একটু তোমরা যদি ভালো করে দেখো ইনশাল্লাহ পারবা। তো সংসদীয় কমিটির ব্যবস্থা কি, আমাদের যে প্রশ্নটা সংসদীয় কমিটির ব্যবস্থা কি, কমিটি ব্যবস্থা কি। এই সংসদীয় কমিটি ব্যবস্থা জানার আগে আমাদেরকে জানতে হবে যে কমিটি ব্যবস্থা কি। এটা যদি আমরা বলতে চাই যে বলতে পারি যে সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার ভূমিকা হচ্ছে যে সবচেয়ে সর্বাধিক। আমরা বলেছিলাম যে সংসদীয় সরকার ব্যবস্থা আইনসভা বাংলাদেশের আইন প্রণয়নকারী সর্বোচ্চ সংস্থা হচ্ছে যে আইনসভা। এই আইনসভা জনগণের অংশগ্রহণের একটি বৃহত্তম এবং শক্তিশালী সংস্থা হিসেবে কাজ করে থাকে আমরা জেনেছি। তো এই সংস্থা বেশ কিছু প্রতিষ্ঠান এবং প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্ব পালন করে। অনুরূপ সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ উদ্ভাবন হচ্ছে যে কমিটি ব্যবস্থা। আমরা গত ক্লাসগুলোতে পড়েছিলাম যে কমিটি ব্যবস্থা, আমরা পড়েছিলাম যে একটা আইন প্রণয়ন করতে গেলে কোনো কারণে যদি রাষ্ট্রপতি মনে করেন যে এই আইনের সংশোধনের প্রয়োজন কিংবা কোনো ধারা বাতিল করা প্রয়োজন কিংবা পূর্ণ সংশোধন বা পূর্ণ বিবেচনা করা প্রয়োজন, তখন ওই আইনটি কমিটির মাধ্যমে কি করা হয়, প্রেরণ করা হয়। অর্থাৎ সংসদের কোনো বিষয়ে যদি সন্দেহের সৃষ্টি হয় তাহলে কমিটির মাধ্যমে কি করা হয়, পরিচালনা করা হয়ে থাকে। তাহলে একটা জাতীয় সংসদের জন্য, আইনসভার জন্য এই কমিটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে কমিটি ব্যবস্থা বলতে অর্থাৎ সংসদের কাজ পরিচালনার জন্য সাব কমিটি হিসেবে যে ব্যবস্থা করা হয় তাকেই মূলত এখানে কমিটি কমিটি ব্যবস্থা বলা হয়ে থাকে। এবং এই কমিটি ব্যবস্থা সংসদের বিভিন্ন বিষয়ে পরিচালনা, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে থাকেন। আর এই কমিটি সংসদীয় ব্যবস্থার মাধ্যমে সংসদের যারা সদস্য আছেন, স্পিকার নিজের পছন্দ মতো বিভিন্ন সংসদ সদস্যদেরকে নিয়ে যে কমিটি গঠন করা হয়, যেহেতু সংসদ সদস্যদেরকে নিয়ে এই কমিটিটি গঠন করা হয় সেহেতু এই কমিটিকে বলা হচ্ছে, কমিটি ব্যবস্থাকে বলা হচ্ছে সংসদীয় কমিটি ব্যবস্থা। আমি আশা করি বুঝাইতে পারছি। আরেকটু বলছি যে সংসদের মধ্যে বিভিন্ন সংসদ সদস্যদেরকে নিয়ে স্পিকার একটা কমিটি ব্যবস্থা গঠন করেন। এই কমিটির মধ্যে সংসদ সদস্যদেরকে নিয়ে কমিটি গঠন করা হয় বলেই একে সংসদীয় কমিটি ব্যবস্থা বলা হয়ে থাকে। অর্থাৎ সংসদ সদস্যদেরকে নিয়ে যে ব্যবস্থা, যে কমিটি গঠন করা হয় তাকেই সংসদীয় কমিটি ব্যবস্থা বলা হয়ে থাকে। উল্লেখ্য থাকে যে কোনো সদস্য, কোনো ব্যক্তি যদি সংসদ সদস্য না হয় তাহলে সে কমিটি ব্যবস্থার মধ্যে কি থাকতে পারবে না, অন্তর্ভুক্ত থাকতে পারবে না। তাহলে সংসদীয় কমিটি ব্যবস্থার মধ্যে আমরা এই বিষয়টা জানলাম। এখন প্রশ্নে আসি যে সংসদীয় কমিটি ব্যবস্থা কি যদি আসে আমরা কিভাবে উপস্থাপন করব। স্ক্রিনের মধ্যে আমরা দেখি যে পার্লামেন্টের একটি অপরিহার্য উপাদান হচ্ছে সংসদীয় কমিটি। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংসদীয় কমিটিবিহীন পার্লামেন্টের কথা কল্পনা করা যায় না। পার্লামেন্ট পরিচালিত হওয়ার জন্য সংসদীয় কমিটি থাকা খুবই জরুরি। সংসদীয় কমিটি ব্যতীত পার্লামেন্ট চলতে পারে না। অর্থাৎ বর্তমান সময়ে যেহেতু পার্লামেন্ট, যে জাতীয় সংসদ হচ্ছে আইন প্রণয়নকারী সর্বোচ্চ সংস্থা, সে কারণে
বিভিন্ন বিষয় নিয়ে পার্লামেন্টের মধ্যে আলোচনা করা হয়। শুধু বাজেট আইন প্রণয়ন নয়, সংবিধানের বিভিন্ন ধারা উপধারা সংশোধন, পরিবর্তন, পরিমার্জন সহ সংযুক্তি সহ এবং বিভিন্ন বিষয় নিয়ে যখন সংসদে পেশ করা হয়, এই বিষয়গুলো পর্যালোচনা করার জন্য, বিচার বিশ্লেষণ করার জন্য কমিটির গুরুত্বপূর্ণতা বেড়ে যায়। সে কারণে বলা হচ্ছে যে বর্তমান আধুনিক পার্লামেন্টারি ব্যবস্থায় কমিটি ব্যবস্থা ছাড়া কল্পনা করা যায় না। এরপরে আমরা হেডিং দিব সংসদীয় কমিটি কি। আমরা এখানে লিখব যে সাধারণত কমিটি বলতে কিছু লোকের সমষ্টিকে বোঝায় যারা একটি বড় গোষ্ঠীর পক্ষে কাজ করে। আর সংসদীয় কমিটি বলতে সংসদের পক্ষ থেকে কিছু বাছাইকৃত সংসদ সদস্যকে বোঝানো হয়। সংসদে প্রস্তাবিত ঐকমত্যের ভিত্তিতে স্পিকার কোনো কমিটি গঠন করলে তাকে সংসদীয় কমিটি বলা হয়। অর্থাৎ সংসদ কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য স্পিকার জাতীয় সংসদের মধ্যে যে 350 জন আসনে সদস্য রয়েছেন, এই 350 জনের মধ্যে তিনি বাছাই করে তিনি কি করবেন, তার কমিটির মধ্যে স্থান দিবেন, জায়গা দিবেন, পদবি দিবেন এবং বিভিন্ন সংসদদেরকে নিয়ে তিনি যে কমিটি গঠন করবেন সেটাকে সংসদীয় কমিটি বলে অবহিত করা হচ্ছে। এরপরে আমরা লিখব যে সংসদীয় কমিটির সংজ্ঞায়ন করতে গিয়ে কার্যপ্রণালী বিধির, অর্থাৎ সংসদীয় যে কার্যপ্রণালী বিধি আমরা গত ক্লাসগুলোতে পড়েছিলাম যে সংসদ কার্য পরিচালনার জন্য বিভিন্ন অনুচ্ছেদের সমন্বয়ে একটি সংসদীয় কার্যপ্রণালী বিধি তৈরি করা হয়। অর্থাৎ কিভাবে সংসদ পরিচালিত হবে, স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী কি হবে, সংসদ সদস্যদের আচার ব্যবহার কিংবা ক্ষমতা কতটুকু থাকবে, এই বিষয়ের বিভিন্ন বিষয় নিয়ে যে সংসদীয় কার্যপ্রণালী বিধি আছেন, ওই সংসদীয় কার্যপ্রণালী বিধিতে সংসদীয় কমিটি সংজ্ঞায়িত করেছেন এভাবে যে সংসদীয় কার্যপ্রণালী বিধির 2 অনুচ্ছেদে কমিটি অর্থ সংসদ কর্তৃক বা সংসদের ক্ষমতা বলে গঠিত কোনো কমিটি, অনুরূপ কমিটির কোন সাব কমিটিও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সংসদ কার্য পরিচালনা করার জন্য সংসদীয় কার্যপ্রণালী বিধির পাশাপাশি কোন সংসদ কর্তৃক সংসদের ক্ষমতা বলে, যে সংসদের স্পিকারের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা বলে তিনি একটি কি করতে পারবেন, সাব কমিটি গঠন করতে পারবেন। সংসদীয় কমিটি সম্পর্কে 2 জন বিশেষজ্ঞ সংজ্ঞা দিয়েছেন। সর্বপ্রথম সংজ্ঞা দিয়েছেন প্রখ্যাত পার্লামেন্ট বিশেষজ্ঞ শরীফ আহমেদ চৌধুরী। তিনি বলেছেন যে কি সংসদের কার্যক্রম পরিচালনা তথা আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে সহযোগিতার জন্য সংসদ কর্তৃক সংসদ সদস্যদের দ্বারা যেসব কমিটি গঠন করা হয় তাকেই সংসদীয় কমিটি বলে। অর্থাৎ বলা হচ্ছে যে নীতি নির্ধারণ, আইন প্রণয়ন, সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা ইত্যাদি বিষয়ে সংসদকে সহযোগিতা করার জন্য যে কমিটি গঠন করা হয় তাকে সংসদীয় কমিটি বলে। এরপরে বলা হচ্ছে পার্লামেন্টের বিশেষজ্ঞ ডক্টর জালাল ফিরোজ তিনিও একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলতেছেন তার একটি বিখ্যাত গ্রন্থ তিনি বলেছেন যে কিভাবে কাজ করে শীর্ষক পার্লামেন্ট কিভাবে কাজ করে এদের একটা নামে একটা বই বের করেছেন। ওই বইয়ের মধ্যে তিনি বলেছেন যে পার্লামেন্ট কর্তৃক কিংবা পার্লামেন্টের কর্তৃত্বে প্রতিষ্ঠিত কমিটিকে পার্লামেন্টারি কমিটি বা সংসদীয় কমিটি বলে অবহিত করা হয়। তাহলে আমরা এই 2 জন মনীষীর সংজ্ঞা দিয়ে এভাবে করে আমরা সংসদীয় কমিটি ব্যবস্থা কি আমরা শেষ করব এবং পরিশেষে আমরা বলবো যে পার্লামেন্টের বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংসদের নিজস্ব তত্ত্বাবধানে এবং সংসদের সদস্যদের সমন্বয়ে যে কমিটিগুলো গঠিত হয় তাদেরকে সংসদীয় কমিটি বলে এবং উল্লেখ্য সংসদের সদস্য নন এমন কোন ব্যক্তি উক্ত কমিটির সদস্য হতে পারবে না। তাহলে সংসদীয় কমিটি ব্যবস্থা কি যদি আসে আমরা এভাবে লিখে প্রশ্নটা শেষ করব, তাহলে আশা করি তোমরা একটা ভালো মার্কস পাবে। তাহলে আমাদের যে প্রশ্নটি যে জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজগুলো কি কি, যে আমাদের যে পার্লামেন্ট আছে, জাতীয় সংসদ আছে, অর্থাৎ জনগণের ভোটে যে মেম্বার অফ পার্লামেন্ট যাদেরকে বলা হয় সংসদ সদস্য আছেন, তাদের ভোটে কারা কারা নির্বাচিত হয় এবং জাতীয় সংসদ কাদেরকে নির্বাচিত করতে পারে সে বিষয়ে আমরা গত ক্লাসেও আলোচনা করেছি গত ক্লাসগুলোতে। এখন একটু জাস্ট চোখ বুলিয়ে নিব যে জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজগুলো কি কি। 1 নম্বরে বলছেন যে গণতান্ত্রিক প্রাসঙ্গিকতায় আমরা লিখবো যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ হলো নির্বাচন। একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখতে হলে সুষ্ঠু নির্বাচনের কোনো তুলনা নেই। অবশ্যই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে রক্ষা করতে হবে। বাংলাদেশের আইনসভা, জাতীয় সংসদ কিছু নির্বাচনমূলক কার্যাবলী সম্পাদন করে থাকেন। জাতীয় সংসদ উন্মুক্ত ব্যালটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করেন। এছাড়াও জাতীয় সংসদ গঠনের পর
প্রথম অধিবেশনে তার কার্য পরিচালনার জন্য একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচন করে থাকে। আমরা রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয় সে বিষয়ে আমরা বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো আমি তখন সেই সাথে বলেছিলাম যে গণ হচ্ছে যে গণতন্ত্র থেকে এসেছেন, আর প্রজাতন্ত্র হচ্ছে যখন জনগণের পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয় তখন তাকে প্রজাতন্ত্র বলা হয়। সে কারণে যেহেতু সংসদ সদস্যরা আমাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়, আবার সংসদ সদস্যরা আমাদের প্রতিনিধি হয়ে ভোট প্রদানের মাধ্যমে কি করেন, রাষ্ট্রপতি নির্বাচন করেন। তো সেই জন্য বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো সেখানে বলা হচ্ছে সংসদের সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার জাতীয় সংসদের মাধ্যমে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে কি হয়, নির্বাচন হয়ে থাকে। যেটি আমরা গত ক্লাসও একটা বলেছিলাম যে স্পিকার একটা ভোট প্রদান করেন, যেটাকে বলা হয় কাস্টিং ভোট। কাস্টিং ভোট বলা হয়, যেটা আমরা এমসিকিউ তে পড়েছিলাম। যাই হোক, বলা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজগুলোর মধ্যে সর্বপ্রথম নির্বাচন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। তো এখানে বলা আমরা লিখবো যে বাংলাদেশের সংবিধানের 48(1) ধারা অনুযায়ী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন। জাতীয় সংসদের সদস্যবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট প্রদান করেন এবং জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচন সম্পাদন করে থাকেন, অর্থাৎ সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে। এরপরে হচ্ছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। বাংলাদেশ সংবিধানের 74(1) অনুচ্ছেদ, আগেরটা ছিল 48(1) অনুচ্ছেদ, এটা একটু ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করতে হবে। আর স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনে বাংলাদেশের সংবিধানের 74(1) ধারা অনুযায়ী কোন সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য হতে সংসদের স্পিকার একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন এবং এই দুই পদের যে কোনোটি শূন্য হলে 7 দিনের মধ্যে কিংবা ওই সময়ে সংসদ বৈঠকরত না থাকিলে পরবর্তী প্রথম বৈঠকে তা পূর্ণ করিবার জন্য সংসদ সদস্যদের মধ্য হইতে একজন নির্বাচন করিবেন। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কাজ সম্পাদন করেন। এখানে বলা হচ্ছে বাংলাদেশের সংবিধানের 74(1) ধারা অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে একজন স্পিকার কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, কিভাবে নির্বাচিত হয়, ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচিত হয়। তাহলে এখানে সেই জিনিসটাই বলা হচ্ছে, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। কোনো কারণে সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে তাহলে বৈঠক চলাকালীন কি করতে হবে, 7 দিনের মধ্যে স্পিকার নির্বাচন করতে হবে, অথবা যদি সংসদ যদি সমাপ্তি ঘোষণা করে পরবর্তী বৈঠকে পরবর্তী সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই কি করতে হবে, স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। এটা লিখে আমরা পরিশেষে বলা যায় যে বাংলাদেশের আইনসভায় জাতীয় সংসদ রাষ্ট্রপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করে থাকেন। রাষ্ট্রপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করে জাতীয় সংসদ আইন প্রণয়ন, সংশোধন ও রহিতকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এভাবে করে আমরা কি করব, যদি প্রশ্নে আসে যে জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজ কি, এইভাবে আমরা প্রশ্নটা শেষ করব। এই সরকারি হিসাব কমিটির কাজসমূহ কি কি আমরা এখন সে বিষয়ে জানবো। যে সরকারি হিসাব কমিটি যে আছে, অর্থাৎ সরকারের যে যেরকম সংসদীয় কমিটি আছে ঠিক একইভাবে একটা হিসাব কমিটি আছে। এই হিসাব কমিটি কি কাজ সম্পাদন করে সেই বিষয়ে আমরা জানতে পারবো। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে যেটা বলতে পারি যে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে সরকারের আয় ব্যয় ক্রয় সহ বিভিন্ন যন্ত্র বিভিন্ন মন্ত্রণালয়ের হিসাব নিকাশ পরীক্ষা নিরীক্ষা করার জন্য গঠন হয় জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি। অর্থাৎ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে কি হয়, বিভিন্ন লেনদেন হয়, আদান প্রদান হয়, ওই বিষয়গুলো হিসাব সংরক্ষণ করার জন্য, হিসাব নিকাশ করার জন্য একটা জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি সম্পর্কিত একটা স্থায়ী কমিটি গঠন করা হয়। অর্থাৎ জাতীয় সংসদের সংসদীয় কার্যপ্রণালী বিধির মাধ্যমে বিধির আওতায় একটা স্থায়ী কমিটি গঠন করা হয়, যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের যে আয় ব্যয় হচ্ছে ওই আয় ব্যয়ের হিসাবগুলো পরিচালনা করার জন্য, দেখভাল করার জন্য। এরপরে এই সম্পর্কিত গঠন করা হয় সরকারের হিসাব সম্পর্কে স্বচ্ছতা আনার জন্য সংসদীয় আইনের মাধ্যমে কার্যপ্রণালী বিধিমালা 233 এবং 234 বিধিতে এই কমিটি অর্থনৈতিক নিরীক্ষা কিভাবে পরিচালিত করবে সে বিষয়ে উল্লেখ করা হয়। অর্থাৎ এই স্থায়ী কমিটি, জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটির হিসাব সম্পর্কিত এই স্থায়ী কমিটির কাজ হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের যে আয় ব্যয় হচ্ছে, লেনদেন হচ্ছে, সরকারের স্বচ্ছতা প্রতিষ্ঠা করার জন্য এই হিসাব কমিটি প্রতিনিয়তই এই আয় ব্যয়ের হিসাবগুলো সংরক্ষণ করে থাকেন,
পরিচালনা করে থাকেন এবং পর্যবেক্ষণ করে থাকেন। এরপরে প্রাসঙ্গিকতা দেওয়ার পর আমরা হেডিং এ লিখবো যে সরকারি হিসাব কমিটির যে কাজসমূহ কি কি। বলা হচ্ছে 233 বিধিতে সরকারি হিসাব কমিটির কাজ সম্পর্কে বলা হয়েছে। একটি সরকারি হিসাব কমিটি থাকবে এবং কমিটির কাজ হবে সরকারের ব্যয় নির্বাহকল্পে সংসদ কর্তৃক মঞ্জুরিকৃত অর্থের নির্দিষ্টকরণ সম্মিলিত হিসাব, সরকারের বার্ষিক আর্থিক হিসাব পরীক্ষা করা এবং এই কমিটি সমীচীন মনে করলে সংসদে উত্থাপিত অন্যান্য আর্থিক হিসাব পরীক্ষা করতে পারবে। কমিটি প্রতিষ্ঠানের অনিয়ম, ত্রুটি বিচ্যুতি পরীক্ষা করে তা দূর করার জন্য প্রয়োজনীয় সুপারিশ সহ সংসদে রিপোর্ট পেশ করতে পারবে। এই ধারা দিয়ে বোঝাচ্ছেন যে কি এই স্থায়ী কমিটি, হিসাব কমিটি কি করে থাকবেন, সরকারের বিভিন্ন যে আয় ব্যয় হচ্ছে ওই হিসাবগুলো তিনি দেখভাল করবেন এবং বাজেটের মাধ্যমে যে বাজেট প্রণয়ন করা হচ্ছে এই বাজেটটি সঠিকভাবে অর্থ বরাদ্দ হয়েছে কিনা, কিংবা বাজেটে যেসব যে খাতের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে ওই খাতে পরিপূর্ণভাবে অর্থ পাওয়া গিয়েছে কিনা কিংবা ব্যয় করা হয়েছে কিনা, এই বিষয়গুলো খুঁটিনাটি এই স্থায়ী হিসাব কমিটি কি করে থাকবেন, বিচার বিশ্লেষণ করে থাকবেন। এবং কমিটি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কোনো ধরনের অনিয়ম, টাকা পয়সা নিয়ে অনিয়ম বা ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা তাও তিনি কি করবেন, দেখভাল করে থাকবেন। এবং তিনি যদি কোনো অনিয়ম দেখেন তা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় সুপারিশ সহ সংসদে পেশ করতে পারবেন। 2 নম্বর কাজ হচ্ছে সরকারের নির্দিষ্টকরণ হিসাব এবং সেই সম্পর্কে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক প্রদত্ত রিপোর্ট পরীক্ষা করার সময় এই দায়িত্ব হবে নিম্নোক্ত বিষয় নিশ্চিত হওয়া। অর্থাৎ বলা হচ্ছে যে সরকারের যে নির্দিষ্টকরণ হিসাব রয়েছে ওই হিসাবগুলো যারা হিসাব নিরীক্ষক আছেন তারা কি করবেন, পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণ করে ওগুলা রিপোর্ট পরীক্ষা করবেন। অর্থাৎ সরকারের দপ্তরে বিভিন্ন মন্ত্রণালয় আইবিআই এর যে হিসাব পেশ করেন ওই আইবিআই এর হিসাবগুলো যথাযথ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তিনি কি করবেন, বলা এর জন্য আইনানুগভাবে নির্দিষ্ট করেছিল। অর্থাৎ বলা হচ্ছে মন্ত্রণালয়ের যে বলা হচ্ছে যে এ খাতে এত টাকা ব্যয় করা হয়েছে, হিসাব কমিটি আদৌ কি ওই খাতে অর্থ ব্যয় করা হয়েছে কিনা কিংবা ওই খাতে ওই উন্নয়ন খাতে কিংবা কোনো কাজে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে আদৌ কি সরকার ওই খাতের জন্য অত টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে কিনা, করেছেন কিনা সেই বিষয়ে তিনি কি করবেন, পর্যবেক্ষণ করবেন। 2 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণকারী ক্ষমতা অনুসারে এই অর্থ ব্যয় হয়েছে। অর্থাৎ যে মন্ত্রণালয় যে খাতে ব্যয় করেছেন এ খাতটাতে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ যে খাতে তিনি অর্থ ব্যয় করেছেন ওই খাতের জন্য ওই মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে তিনি কি করবেন, পর্যবেক্ষণ করবেন। তারপরে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিধি অনুসারে বিধিবদ্ধ বিধিবিধান অনুসারেই প্রত্যেকটি পূর্ণ নির্দিষ্টকরণ করা হয়েছে কিনা। অর্থাৎ যে ব্যয় বরাদ্দ করা হয়েছে, আয় ব্যয়ের হিসাব প্রদান করা হয়েছে সেটি সংসদীয় কার্যপ্রণালী যে বিধিবিধান আছে ওই বিধিবিধান যুক্ত বিধিবিধান পালন করে হয়েছে কিনা সেই বিষয়ে তারা পর্যবেক্ষণ করবেন। 3 নাম্বার কাজ হচ্ছেন কোন অর্থ বছরে যদি কোনো কাজের জন্য সংসদ কর্তৃক মঞ্জুরিকৃত অর্থ অপেক্ষায় অধিক অর্থ ব্যয় হয়ে থাকে তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি পরিস্থিতিতে এর উপর অতিরিক্ত ব্যয় হয়েছে কমিটি তা পরীক্ষা করবে এবং সুপারিশ করার প্রয়োজন হলে প্রয়োজন বলে মনে করবেন সেভাবে সুপারিশ পেশ করবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে একটা খাতের জন্য মনে করো 10 কোটি টাকা কিংবা 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু কাজটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে 100 কোটির ওভার হয়ে 120 কোটি কিংবা 130 কোটি অর্থাৎ 20-30 কোটি টাকা এক্সট্রা খরচ করা হয়েছে খাতে। তখন এই হিসাব কমিটি, স্থায়ী কমিটির পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে দেখবেন কি কারণে এ খাতে মঞ্জুরিকৃত অর্থের চেয়ে বেশি অর্থ ব্যয় করা হয়েছে, আর যে অর্থ ব্যয় করা হয়েছে অতিরিক্ত ব্যয় অর্থ বরাদ্দ করা হয়েছে এটা আদৌ কি যুক্তিযুক্ত ছিল সেই বিষয়ে তারা কি করবেন, পর্যবেক্ষণ করবেন এবং সংসদের মধ্যে সুপারিশ পেশ করবেন। তাহলে এই জাতীয় সংসদের যে সংসদীয় স্থায়ী হিসাব কমিটি গঠন করা হয়েছে এই হিসাব কমিটি 3টি কাজ সম্পাদন করে থাকবেন। তাহলে আমরা এইভাবে লিখে পরিশেষে আমরা বলা যায় যে রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী সংসদের কোনো আইন অনুযায়ী বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক যেসব স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করতে পারেন সেই প্রতিষ্ঠানগুলোর আইবিআই সম্মিলিত হিসাবের বিবরণ নিরীক্ষা করা। এটা দিয়ে আমরা এই প্রশ্নটা কি শেষ করব। তাহলে আমরা আজকে 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর প্রশ্ন আলোচনা করেছিলাম যে সংযুক্ত তহবিল কি,
2 নাম্বার প্রশ্ন হচ্ছে উন্নয়ন বাজেট বলতে কি বোঝো। 3 নাম্বার হচ্ছে সংসদীয় কমিটি ব্যবস্থা কি। 4 নাম্বার হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজ কি, এবং সর্বশেষ আমরা আলোচনা করেছি সরকারি হিসাব কমিটির কাজ কি। তাহলে এই 3টা প্রশ্ন একটু ভালো করে দেখে নিবে। এই হচ্ছে তাহলে আজকের মতো অনলাইন টিউটোরিয়াল ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।